আমাদের পৃথিবী সত্যিই বৈচিত্র্যময়। পৃথিবীর রূপ রসে নানারূপ বৈচিত্র্য আমরা পরিলক্ষিত করি। ঠিক এইরূপ বৈচিত্র্যই মানব জগতের মধ্যে পরিলক্ষিত হয়। মানুষের আচার আচরণ, মনন, চিন্তন, নানা রকমের বৈচিত্র্য আমরা লক্ষ্য করি। তো বন্ধুরা, আমি কৌশিক দাস আজকে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা জানব যে শিখন অক্ষমতা কাকে বলে, বিভিন্ন প্রকার শিখন অক্ষমতা এবং সেগুলোর সিমটমস, শিখন অক্ষমতার কারণ এবং তার সমাধান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলের কোনো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশানে ক্লিক করবেন। তাহলে আসুন সময় নষ্ট না করে আমরা এবারে ভিডিওটি স্টার্ট করি। শিখন অক্ষমতা হলো এমন এক ধরনের অক্ষমতা যা শিশুর পঠন পাঠনের সঙ্গে যুক্ত। একটা শিশু যখন বিদ্যালয় জীবনে প্রবেশ করে তখন তার শ্রেণীকক্ষে অনেক সময় লিখতে, পড়তে কিংবা গণিতের সমস্যা সমাধান করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন তাকে হতে হয়। বানান, উচ্চারণ ইত্যাদি নানান ক্ষেত্রে। তো শিখন অক্ষমতা হলো গিয়ে একজন শিশুর শিক্ষাক্ষেত্রে জড়িত সকল প্রকার অক্ষমতাকে চিহ্নিত করে থাকে। তো এবারে আমরা আসবো ডেফিনেশন অফ লার্নিং ডিসঅর্ডার। তো লার্নিং ডিসএবিলিটি as defined in IDA when the child does not achieve adequately for the child's age or meet state approved grade level standards in one or more of the following areas. কি areas গুলো? oral expression, listening comprehension, written expression, basic reading skill, reading fluency skills, reading comprehension, mathematical calculation or problem solving. শিখন অক্ষমতা হলো এমন এক প্রকার অক্ষমতা যা একজন শিক্ষার্থী লিখিত এবং মৌখিক নানা দিকের সাথে সম্পর্কিত। ঠিক আছে? তো এবার আমরা আসবো আমাদের নেক্সট স্লাইডে, যেখানে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ লার্নিং ডিসএবিলিটিস। তো লার্নিং ডিসএবিলিটিসকে তিন ভাগে ভাগ করেছি। ফার্স্ট, কমিউনিকেশন ডিসঅর্ডার ল্যাঙ্গুয়েজেস। নেক্সট হচ্ছে প্রবলেমস উইথ মোটর স্কিলস অ্যান্ড কোঅর্ডিনেশন। অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে অ্যাকাডেমিক ডিসএবিলিটি। অ্যাকাডেমিক ডিসএবিলিটিকে তিন ভাগে ভাগ করা হয়: ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া অ্যান্ড ডিসক্যালকুলিয়া। আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে এই তিনটে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া অ্যান্ড ডিসক্যালকুলিয়া এই তিনটে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে চলে আসি ডিসলেক্সিয়াতে। তো হোয়াট ইজ ডিসলেক্সিয়া? ডিসলেক্সিয়া হচ্ছে গিয়ে পঠনজনিত অক্ষমতার সাথে যুক্ত। একজন শিক্ষার্থী কোনো কিছু পঠনের সাথে যুক্ত অক্ষমতাকে আমরা ডিসলেক্সিয়া বলে থাকি। তো এই ডিসলেক্সিয়ার সাথে বা ডিসলেক্সিয়ার ক্ষেত্রে বেশ কিছু সিমটমস পরিলক্ষিত বা সাইন পরিলক্ষিত হয়। সেই সাইন্সগুলো বা সিমটমসগুলো কী কী? প্রথমত হচ্ছে কি ডিফিকাল্টি রিডিং, পঠনে সমস্যা হয়, বিশেষ করে ইনক্লুডিং রিডিং অ্যালাউড, জোরে উচ্চারণ সহকারে পড়তে এদের খুব সমস্যা হয়। নেক্সট কি বলছে? স্লো অ্যান্ড লেবার ইন্টেন্সিভ রিডিং অ্যান্ড রাইটিং। বলছে এদের কাছে পঠন কিংবা লিখন একটি শ্রমসাধ্য কাজ বলে মনে হয়। নেক্সট কি বলছে? প্রবলেম স্পেলিং, কোনো কিছু বানান পড়তে এদের খুব সমস্যা হয়। বেসিক্যালি যেহেতু পঠনের সাথে জড়িত সেহেতু বানান সব পড়তে তো সমস্যা হবেই। নেক্সট আসছি অ্যাভয়েডিং অ্যাক্টিভিটিস দ্যাট ইনভলভ রিডিং। নেক্সট বলা হচ্ছে যে সমস্ত কাজকর্ম পঠনের সাথে যুক্ত সেই ধরনের কাজকর্মকে এরা এড়িয়ে চলে, নেগলেক্ট করে, করতে চায় না ইত্যাদি। অ্যান্ড লাস্ট বলছে মিসপ্রোনাউন্সিং নেমস অর ওয়ার্ডস অর প্রবলেমস রিট্রিভিং ওয়ার্ডস। যেহেতু পঠনজনিত অনেক সময় দেখা গেছে যদি খুব বড় বা কঠিন হয় বানানটি, সেটি উচ্চারণ করতে সমস্যা হয়। আবার সেই বানানটি মনে রাখতেও এদের নানা রকম সমস্যা হয়।
তাহলে এই ডিসলেক্সিয়া হচ্ছে গিয়ে পঠনজনিত অক্ষমতা, সমস্ত কিছুই পঠন সংক্রান্ত অক্ষমতার সাথে জড়িত। এবারে আসি ডিসগ্রাফিয়া। হোয়াট ইজ ডিসগ্রাফিয়া? ডিসগ্রাফিয়া হচ্ছে গিয়ে লিখনজনিত অক্ষমতা। একজন শিশু যখন বিদ্যালয় জীবনে প্রবেশ করে তখন তার পঠনের সাথে লিখনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু লিখনে নানান সময় তাকে নানান ধরনের সমস্যা ফেস করতে হয়। যারা ফেস করে তারাই হচ্ছে গিয়ে এই ডিসগ্রাফিয়ার অন্তর্গত। তো এর সিমটম বা সাইন্সগুলো কী কী? প্রথমটা হচ্ছে গিয়ে ক্র্যাম্পড গ্রিপ উইচ মে লিড টু আ সোর হ্যান্ড। বলা হচ্ছে যে এদের যে ধরন, যে কোনো পেন্সিল, পেন, যা হোক কিছু একটা ধরনের মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় বা জোরে ধরে সেটাকে ধরার কারণে এদের হাতের মধ্যে অনেক সময় কাল ছিটে পড়ে যায়। নেক্সট বলছে ডিফিকাল্টি স্পেসিং থিং আউট অন পেপার অর উইদিন মার্জিনস, পোর স্প্যাচিয়াল প্ল্যানিং। মানে কোন জিনিসটা লেখার জন্য কতটুকু জায়গা লাগবে বা মার্জিন টানার জন্য ইত্যাদি নানান ক্ষেত্রে এদের নানান রকম সমস্যা হয়ে থাকে। তো নেক্সট আসি ফ্রিকোয়েন্টলি ইরেজিং। এরা কোনো কিছু লেখে আর বারবার করে মোছে, কোনো কিছু লেখে আর বারবার করে মোছে। ফোর্থ বলছে ইনকনসিস্টেন্সি ইন লেটার অ্যান্ড ওয়ার্ড স্পেসিং। ওই যে বললাম একটা লেটার লেখার পর, একটা ওয়ার্ড লেখার পর কতটা স্পেস দিয়ে পরেরটা লিখবে, এখানে এরা কনফিউশন হয়। নেক্সট বলছে পোর স্পেলিং ইনক্লুডিং আনফিনিশড ওয়ার্ডস অর মিসিং ওয়ার্ডস অর লেটার। স্বাভাবিক হবেই, যদি তার লিখতে সমস্যা হয় তাহলে সে লিখতে গিয়ে কোনো একটা ওয়ার্ড মিস করে গেল, কোনো একটা ওয়ার্ডকে উল্টে দিল, বানানটাকে উল্টে দিল, এটা হতে পারে। অ্যান্ড ফাইনালি বলছে আনইউজুয়াল রিস্ট বডি অর পেপার পজিশন ওয়াইল রাইটিং। স্বাভাবিক জিনিস, সে যখন কোনো পেপারে কোনো কিছু লিখবে তখন তার হাতের মুভমেন্ট, তার পেপার রাখার ধরন একটু আনইউজুয়াল ডিফারেন্ট হবে বাকিদের তুলনায়। তো এগুলো হচ্ছে গিয়ে ডিসগ্রাফিয়া সাইন অ্যান্ড সিমটমস। ওকে, তো নেক্সট আসি ডিসক্যালকুলিয়া। তো হোয়াট ইজ ডিসক্যালকুলিয়া? ক্যালকুলিয়া হচ্ছে গিয়ে গণিতজনিত অক্ষমতা। একটা শিশু গণিতের সঙ্গে জড়িত নানা ধরনের অক্ষমতা হচ্ছে গিয়ে এই ডিসক্যালকুলিয়া অন্তর্গত। তো এর সাইন বা সিমটমসগুলো কী কী? প্রথমত হচ্ছে কি ডিফিকাল্টি কাউন্টিং ব্যাকওয়ার্ডস, উল্টো দিক থেকে গুনতে খুব সমস্যা হয়, এরা উল্টো দিক থেকে গুনতে পারে না। নেক্সট কি বলা হচ্ছে? ডিফিকাল্টি রিমেম্বারিং বেসিক ফ্যাক্টস, যে কোনো জিনিসের বেসিক ফ্যাক্টসকে এদের মনে রাখতে খুব অসুবিধা হয়। স্লো টু পারফর্ম ক্যালকুলেশন, ধর 2 2 2 2 আর 2 4, একটা সাধারণ ছেলে এই ক্যালকুলেশনটা যে টাইমে করবে তার থেকে এরা বেশি টাইম নেয়, সাধারণত ডাবল টাইম নিয়ে থাকে এরা। তো ফোর্থ কি বলা হচ্ছে? উইক মেন্টাল অ্যারিথমেটিক স্কিল। অবশ্যই হবে এই ধরনের সমস্যাটা জড়িত হচ্ছে গণিত জড়িত সমস্যার সাথে, তাহলে তার তো উইক মেন্টাল অ্যারিথমেটিক স্কিল হবেই। তারপর বলছে আ পোর সেন্স অফ নাম্বার অ্যান্ড এস্টিমেট, সাধারণ জিনিস। তবে এই ক্ষেত্রে কি হয়, অনেক সময় দেখা গেছে যে ছেলেরা নাম্বার বা ডিজিটকে উল্টো লিখতে শুরু করে, এরকম 7 না লিখে উল্টো 7 লিখতে শুরু করে, এরকম সমস্যাও কিন্তু দেখা গেছে। তো নেক্সট আসছি হচ্ছে গিয়ে যে ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং প্লেস ভ্যালু, সেম জিনিস যেটা আমরা আগের দুটোতেও দেখেছি। নেক্সট হচ্ছে অ্যাডিশন ইন অফেন দ্য ডিফল্ট অপারেশন, স্বাভাবিক হবেই। অ্যান্ড নেক্সট লাস্ট বলছে হাই লেভেল অফ ম্যাথমেটিক্স অ্যাংজাইটি, গণিতজনিত অক্ষমতা, গণিতের সঙ্গে সম্পর্কিত নানা ধরনের অক্ষমতা। আমরা যেটাকে ভয় পাই সেটা করতে আমাদের সত্যি মনের মধ্যে মাথার মধ্যে কিছু একটা চলে, যেটা করতে গেলে একটা ভীতি মনের মধ্যে আসে। তো যাদের মধ্যে এই ডিসক্যালকুলিয়া রয়েছে তাদেরও কিন্তু গণিত করার সময় তাদের মধ্যে কিন্তু এরকম ধরনের অ্যাংজাইটি আসে। ওকে, তো নেক্সট আসি কজেস অফ লার্নিং ডিসএবিলিটি। প্রথমেই হচ্ছে গিয়ে আমরা বলি যে বংশ পরম্পরা বা উত্তরাধিকার সূত্রে যদি কারোর বাবা মায়ের যদি কোনো রকম থেকে থাকে তাহলে সেটা হতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে ক্রোমোজোম অ্যাবনর্মালিটি, জিনগত কারণ। নেক্সট হচ্ছে গিয়ে কমপ্লিকেশন ডিউরিং বার্থ রেজাল্টিং, জন্মের সময় যদি কোনো প্রসবের সময় যদি কোনো সমস্যা হয় তাহলে হতে পারে। নেক্সট হচ্ছে আ ভেরি প্রিম্যাচিওর বার্থ, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। নেক্সট বলছে মাদার ইলনেস ডিউরিং প্রেগনেন্সি, এটা অনেক সময় দেখা গেছে বেবি যখন মার পেটে থাকে তখন মায়ের অনেক ধরনের রোগ, যেমন জন্ডিস কিংবা চিকেন পক্স যদি এরকম কিছু হয় তাহলে সেটা হতে পারে। নেক্সট হচ্ছে মাদার ড্রিঙ্কিং ডিউরিং প্রেগনেন্সি, ফর এক্সাম্পল ফোটাল অ্যালকোহল সিনড্রোম,
মায়ের যদি সেই সমস্যাটা বা সেই এটা থাকে তাহলে বেবির হতে পারে এই ধরনের রোগ। নেক্সট বলছে debilitating illness or injury in early childhood affecting brain development, for example a road traffic accident or child abuse। বাল্যকালে যদি তার মস্তিষ্কে কোনো আঘাত লাগে তাহলে হতে পারে। contact with damaging material like radiation হতে পারে। neglect and or lack of mental stimulation early in life। and finally বলছে some people with learning disabilities have additional physical disabilities and sensory impairment। অনেক সময় দেখা গেছে যে অঙ্গ সঞ্চালন মূলক কোনো প্রতিবন্ধকতা যদি সে সময় থাকে বা শারীরিক প্রতিবন্ধকতা যদি তার মধ্যে দেখা যায় তাহলে একটা শিশুর মধ্যে লিখনে নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। কেন বাকিরা যতটা সহজে লিখবে, যত তাড়াতাড়ি লিখবে, তার পক্ষে সেটা কিন্তু করা খুব অসম্ভব হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো নেক্সট আসি হচ্ছে গিয়ে প্রিভেন্ট মেজার্স অফ স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস। এক্ষেত্রে আমি যে পয়েন্টসগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে ফার্স্ট, অ্যাক্ট টু প্রিভেন্ট ডিসএবিলিটিস ডিউরিং প্রেগন্যান্সি। নেক্সট হচ্ছে কুইট স্মোকিং অবশ্যই, অ্যান্ড অ্যাভয়েড সেকেন্ড হ্যান্ড স্মোক। নেক্সট বলবো নো দ্য ডেঞ্জারেস অফ সাবস্টেন্স ইউজ। অবশ্যই এটা আমাদের সকলের জানা দরকার। টেক রেকমেন্ডেড ভিটামিনস অ্যান্ড মিট নিউট্রিশনাল নিডস। নেক্সট বলবো স্ক্রিন নিউবর্নস ফর আর্লি ইন্টারভেনশন। অবশ্যই খুবই দরকার এই জিনিসটা। অ্যান্ড সিক্সথ বলবো আর্লি আই এক্সামিনেশন আর ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা শিশুর ক্ষেত্রেই তাদের চোখের যত্ন নিতে শেখানো, চোখের যত্ন নেওয়ার জন্য উপযুক্ত ভিটামিন, ডক্টরের সাথে বিভিন্ন রকম কাউন্সেলিং এবং চেক আপ করাটা খুবই দরকার। কারণ বর্তমান যুগে আমরা দেখেছি যে শিশুদের কর্মক্ষেত্রে যে পড়াশোনার যে চাপ সেটা বহু পরিমাণ বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার ফলে তাদের সেই প্রেশারটা পড়ছে তাদের মাথার সাথে তাদের চোখে, তাই জন্য চোখের যত্ন নেওয়াটাও খুব দরকার। যাই হোক, তো বন্ধুরা আজকে আমরা দেখলাম যে এবং জানলাম শিখন অক্ষমতা কাকে বলে, শিখন অক্ষমতার প্রকারভেদ, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, তার সাইন অ্যান্ড সিমটমস, আর শিখন অক্ষমতার কারণ এবং প্রিভেন্টিভ মেজার্স। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।